ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আজকে আমরা আবার পেপার 2 এর প্রিপারেশন ক্লাস নিয়ে আসলাম। পেপার 2 মানে বিভীষিকা, মানে সবচেয়ে খারাপ যে পরীক্ষাটা হয় এফসিপিএসসি 3টা পরীক্ষার মধ্যে, সেটা মেইনলি হয় পেপার 2। তার পিছনে কিছু কারণ আছে, সেটা হচ্ছে এখানে বায়োকেমিস্ট্রি আছে, যেটা কারোরই পছন্দ না তেমন একটা, আবার অনেকে থাকতেও পারে, এক্সেপশন ইজ নট দ্য এক্সাম্পল। তারপরে আছে হচ্ছে আপনার এখানে ফিজিওলজির একটা ভাস্ট অ্যামাউন্ট আছে। আবার আপনাকে আপনার সাবজেক্টেরও ফিজিওলজি সম্পর্কে একটা নলেজ নিতে হবে, যেটার কোন বই থেকে পড়বেন সেরকমভাবে এতদিন কোনো গাইডলাইন ছিল না। এখন আপনাকে জ্ঞান অন গাইডলাইনের কথা বলা হয়েছে। তারপর আমি একটু নিজের থেকেও কিছু বলে দিব। সাথে আপনাকে এখানে আবার ফার্মাকোলজি পড়তে হবে। এখানে তাহলে আপনার টপিক কী কী হলো? ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, 4টা আপনার হচ্ছে টপিক হচ্ছে আপনার পেপার 2 এর আন্ডারে। সো ভাস্ট সিলেবাস, যেহেতু ভাস্ট সিলেবাস, দেখা যায় যে প্রিপারেশন কমপ্লিট থাকলেও আপনি রিভিশন করে যেতে পারছেন না। সো আপনাদের পরীক্ষাটা সে আশানুরূপ হয় না, এবং ম্যাক্সিমাম মানুষের কিন্তু ফিজিওলজিটা খারাপ হয়। ঠিক আছে, এই যে দেখেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তার মানে এখানে টপিকগুলো হচ্ছে এইগুলো। এবার আসেন আমরা একটু মার্কস ডিস্ট্রিবিউশন পড়ি। এবার আমার সিলেবাস নিয়ে ডিসকাস করতে খুব মজা লাগছে, এই জন্য যে আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেখাতে পারছি যে আপনারা কোন টপিকটার জন্য বেশি সময় দেবেন, কোনটার জন্য কম সময় দেবেন, এবং কোনটা থেকে কয়টা কোয়েশ্চেন আসবে সেটাও আপনারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন। তো ফার্স্টে দেখেন কি আছে, ফিজিওলজি থেকে 30 মার্কসের কোয়েশ্চেন আসবে, আর আমাদের ফিজিওলজি, অটোলারিঙ্গোলজি ফিজিওলজি থেকে আপনার 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। সো এই ক্ষেত্রে আপনাদের বেসিকের দিকে একটু আপনাকে ভালো একটা মানে করতে হবে, দখল রাখতে হবে। লাইক আপনি যদি শুধু ধিংরাই পড়তে থাকেন হবে না। হ্যাঁ, আপনাকে সাথে সাথে আপনি যদি কখনো এমএস এমডি প্রিপারেশন নিয়ে থাকেন, মানে এমএসের প্রিপারেশন নিয়ে থাকেন, সেখানে যে আপনি বেসিক ফিজিওলজিগুলো যেভাবে পড়েছেন ঠিক সেভাবে আমাদের এখানেও পড়তে হবে। হয়তো বা একটু অ্যামাউন্টটা কম লাগবে, কিন্তু লাগবে। ঠিক আছে, আপনাকে আসলে এফসিপিএস পরীক্ষার জন্য একটু কাইন্ড অফ অলরাউন্ডার হতে হবে, যে আপনি যেভাবে বেসিক কাভার দিতে হবে সেভাবে আপনাকে ক্লিনিক্যালও কাভার দিতে হবে। তারপরে ইনশাল্লাহ আপনার একটা আপ টু দ্য মার্ক একটা পৌঁছাবেন, এবং ইনশাল্লাহ আপনার অবশ্যই পাস করবেন। দেখেন ফিজিওলজি 30 মার্কসের মধ্যে আপনার নার্ভাস সিস্টেম থেকে আসবে মাত্র 3 মার্কস, কিন্তু মাত্র বলা যাবে না, নার্ভাস সিস্টেমে 3টা মার্কস কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটার জন্য আপনারা যদি আমাদের ম্যাট্রিক্সের নার্ভাস সিস্টেম শিটটা পড়েন, ইনশাল্লাহ আপনাদের কমন পড়ে যাবে। সাথে আপনাকে অবশ্যই রডডি সলভ করতে হবে। এবার আসেন এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, এখান থেকে আসে 3 মার্ক। মেটাবলিজম অ্যান্ড এন্ডোক্রাইনোলজি এই দুইটাও শিট কভার হয়ে যাবে। ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম, এখান থেকে আসবে 2 মার্কস। ডাইজেস্টিভ সিস্টেম পড়তে সবচেয়ে মজা লাগতো, সবচেয়ে কম সময় পড়া হয়ে যেত। ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু খুব মজা পড়তে। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে আসবে 2 মার্কস। কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আপাত দৃষ্টিতে কঠিন, কিন্তু আপনি যদি বুঝে পড়েন এটা কিন্তু খুবই মজার একটা চ্যাপ্টার, এবং এটা পড়ে আপনারা যখন রডডি সলভ করবেন তখন দেখবেন যে কত মজা লাগে। আমি যখন পড়তাম আমার এই বেসিকগুলোর জন্য কিন্তু আমি কুইক রিভিশন সলভ করেছি। এটার কারণ হচ্ছে আমি রডডিও সলভ করেছি, কুইক রিভিশনও সলভ করেছি। যেটা আমার মতে মনে হতো যে আমি যত বেশি কোয়েশনের সাথে ওরিয়েন্টেড হব, তত বেশি আমার পরীক্ষার সাথে ওরিয়েন্টেশন বাড়বে, এবং আমি একটা আপ টু দ্য মার্ক পরীক্ষা দিতে পারবো। কারণ হচ্ছে কোয়েশন আপনি এমএস বলেন অথবা এফসিপিএস বলেন, প্যাটার্ন মোরলেস কিন্তু সেমই থাকে। তো আমি যখন কার্ডিওভাস্কুলারের কোয়েশনগুলো কুইক রিভিশন থেকে সলভ করতাম, আমার একটা ভালো একটা মানে কনফিডেন্স কাজ করতো। আর রডডি পড়লে তো ধরেন আপনি ফুল কনফিডেন্ট যে আমি অনেক কঠিন কোয়েশন পারি, তো এর থেকে আর কি কঠিন করতে পারে, ইনশাল্লাহ পারবো। বুঝতে পারছেন বিষয়টা? তারপর আসেন রেসপিরেটরি সিস্টেম থেকে 3টা কোয়েশ্চেন, এটাও একটু আপাত দৃষ্টিতে কঠিন, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের রায়নবাবু ভাইয়া ক্লাস নিত আমাদের রেসপিরেটরি আর কার্ডিওভাস্কুলার, এরপর থেকে আমার আসলে দুটাকে কঠিন বলতে কখনো ইচ্ছা করেনি, কারণ এই দুইটা এত সুন্দর পড়িয়েছিল। আমার এখনও মনে আছে যে এই চ্যাপ্টারগুলো আমি 2 ঘন্টায় 2টা শিট শেষ করতে পারতাম। আপনারা যারা পড়েন আপনারা জানেন যে কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি সিস্টেম কিন্তু ভালো রকমের কঠিন, কিন্তু এটা যখন আমি এখানে ক্লাস করার আগে পড়তাম, আমার 3 দিন 4 দিন লাগতো একটা সিভিএস শেষ করতে, সেই সিভিএস আমার চলে আসছে তখন 1 ঘন্টাতে। তাহলে বুঝতে পারেন যে ভাইয়া কী পরিমাণ সুন্দর করে তখন পড়িয়েছিল। এবং এরপরে আমি শিট পড়ে আপনার হচ্ছে কুইক রিভিশনের আগে আমি রডডি সলভ করতাম। কুইক রিভিশনের কোয়েশনগুলো তখন রডডি থেকে ইজি থাকতো, তো আমার জন্য ওইগুলো পড়তে তখন মজা লাগতো।
ঠিক আছে। এবার আসেন হেমাটোপয়েটিক সিস্টেম। হেমাটোপয়েটিক সিস্টেম থেকে 2টা কোয়েশ্চেন আসে, এখানে লিখে দিয়েছে 2টা কোয়েশ্চেন, কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম জানুয়ারি 2021-এ, তখন মজার বিষয় ছিল হেমাটোপয়েটিক মানে সিস্টেম মানে হেমাটোলজি থেকে অনেকগুলো কোয়েশ্চেন ছিল। আমি পুরো অবাক হয়ে গেলাম যে আমরা জানতাম যে এন্ডোক্রাইন থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, ফিজিওলজির অথবা কার্ডিওভাস্কুলার। হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ছিল, রেসপিরেটরিও কোয়েশ্চেন ছিল একটা একটা করে, কিন্তু হেমাটোলজির আমার মনে হলো 3 থেকে 4টা কোয়েশ্চেন ছিল তখন। ঠিক আছে, যেহেতু তখন ওরকমভাবে স্ট্রাকচার সিলেবাস ছিল না, সেহেতু এটা তখন হচ্ছে আপনার হতেই পারতো, কিন্তু এখন আপনাদের 2টেই আসবে। ঠিক আছে, এবার আসেন কিডনি এবং ইউরিনারি সিস্টেম, সেখান থেকে 2টা কোয়েশ্চেন আসবে। বায়োকেমিস্ট্রি থেকে 5টা কোয়েশ্চেন আসবে। বায়োকেমিস্ট্রি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়োকেমিস্ট্রি থেকে কিন্তু অনেক কিছু পড়তে হয়, এবং আমি এই সিলেবাস অ্যানালাইসিস করার সময়ও দেখলাম যে শুধু মেটাবলিজমের একটা সিলেবাস বলা আছে, কিন্তু বায়োকেমিস্ট্রি যে সেটার জন্য কিন্তু সিলেবাস বলা নাই। তার মানে এবিসি থেকে আমি আপনাদের যখন ক্লাস নিয়েছিলাম, আমাদের ক্লাসের যারা স্টুডেন্ট আছেন তারা, আমি এবিসি থেকে দাগিয়ে দিতাম বা পড়িয়ে দিতাম, ততটুকু আপনাদেরকে অবশ্যই পড়তে হবে 5 মার্কসের জন্য। বুঝতে পারছেন? 5-এ 5 না পেলে অন্তত 4 তো পাবেন ইনশাল্লাহ, আশা করি, আল্লাহর নামে ছেড়ে দিলাম। এবার আসেন ফার্মাকোলজি। ফার্মাকোলজি হচ্ছে, ফার্মাকোলজি থেকে 5 কোয়েশ্চেন আসে। ফার্মাকোলজির কোয়েশ্চেনগুলো খুব বেশি টাফ আসে না, কিন্তু ওই যে বললাম বেসিক ক্লিয়ার লাগবে। আপনি হচ্ছে আমাদের ফার্মাকোলজি শিট আছে নাজলাপুর, এবং আপু ফার্মাকোলজি পড়েছিল, জেনারেল ফার্মা, সিস্টেমিক ফার্মা, খুবই সুন্দর পড়েছিল। অ্যাকচুয়ালি আমি এফসিপিএস দেওয়ার আগে কিন্তু ডিওলো কোর্সে ঢুকেছি, তো আমার জন্য এই জিনিসগুলো আগে পড়া ছিল, আবার পড়েছি আপনি এফসিপিএসের জন্য। আমার জন্য এগুলা 5, 7, 10, 15, 20 বার পড়া হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো ফার্মাকোলজি দেখা যায় তো তখন এত আমাকে সময় দিতে হয়নি, কিন্তু যারা শুধু এফসিপিএসের জন্য ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছেন, তারা মেইনলি আপনারা ফোকাস করবেন বেসিকের দিকে। আমার বেসিকগুলো পড়া ছিল, কারণ আমি ডিওলোতে তখন ঢুকেছিলাম 20 জুলাই সেশনে। তো আমি ওই 20 জুলাই তো আপনার এফসিপিএস পরীক্ষা হয়নি, মার্চে তো আমাদের ডিপ্লোমা পরীক্ষা হয়, তো ওইবার করোনার জন্য 20 পরীক্ষা হয়নি। তো আমি 20 জুলাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো পরে সেটা 21 জানুয়ারিতে হয়েছিল, তো পরে 21 জানুয়ারিতে পরীক্ষা দিয়েছি। তো ইন দ্য মিন টাইম আমার পড়াশোনা কিন্তু কন্টিনিউ ছিল, এবং ডিওলোর জন্য যে আমি শিটসগুলো পড়েছি, ফার্মাকোলজি পড়েছি, বায়োকেমিস্ট্রি পড়েছি। আপনারা জানেন যে ডিপ্লোমার জন্য বা রেসিডেন্সির জন্য আমাদেরকে অনেক ডিটেলস পড়তে হয়, ঠিক আছে, কিন্তু সেটা আবার আমাদের ইসের জন্য লাগে না, এফসিপিএসের জন্য এত ডিটেলস লাগে না। কিন্তু আপনি যখন অনেক কিছু জানবেন, সেক্ষেত্রে আপনার জন্য অল্প কিছু পড়াটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, অল্প কিছু না, অনেকই পড়তে হয়, কিন্তু হচ্ছে রেসিডেন্সি থেকে একটু কম। এবার আসেন হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্সে আমাদের একটা বই আছে, বায়োস্ট্যাটিস্টিক্স ম্যাট্রিক্সের বইটা খুবই ভালো, ওখানে কোয়েশ্চেন্স দেওয়া আছে প্রিভিয়াস, তার সাথে হচ্ছে সলভও দেওয়া আছে, আপনারা ওইটা পড়তে পারবেন, ওইটা থেকে আপনাদের ইনশাল্লাহ 3 মার্কস চলে আসবে। অ্যান্ড ফিজিওলজি অফ অটোলারিঙ্গোলজি হেডনেক, এইখানেই হচ্ছে খেলা। এই 20 মার্কসের জন্য আপনাকে পড়তে হবে হচ্ছে জ্ঞানন, সাথে হচ্ছে ভিশন, ঠিক আছে, আর সাথে হচ্ছে ধিংরা, সাথে হচ্ছে দত্ত। আমি দত্ত, ধিংরা এবং ভিশন ফিজিওলজি থেকে ফিজিওলজি দাগিয়ে দিয়েছিলাম আমার ক্লাসে। তো যারা ক্লাস করেছেন তারা জানেন স্পেশাল সায়েন্সের কোয়েশনগুলো কোন কোন জায়গা থেকে আসতে পারে। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন পরীক্ষা দিয়েছি জানুয়ারি 21-এ, তখন স্পেশাল সায়েন্স থেকে একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, কিন্তু আপনাদের কোয়েশ্চেন থাকবে 20টা। সো আমি যা যা দাগিয়ে দিয়েছিলাম ভিশন, জ্ঞানন এবং আপনার দত্ত মিলিয়ে প্রতিটা জিনিস আপনাদেরকে পড়তে হবে, এবং ভেরি 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 ইম্পর্ট্যান্ট। আপনারা যখন এটা ডিটেলসে আমি দেখাবো, তখন আপনারা দেখবেন যে আমি যা দাগিয়েছি সেগুলো স্যাররা কিন্তু সিলেবাসে রেখেছে। এবার আসেন সেল অ্যান্ড ইটস ফাংশন, এটা হচ্ছে জেনারেল ফিজিওলজির ভিতর। তো আপনার জেনারেল ফিজিওলজির আমাদের যে শিট আছে, শিট পড়লে ইনশাল্লাহ এগুলো পারবেন। এর মধ্যে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল অ্যান্ড অ্যাকশন পটেনশিয়াল, ঠিক আছে। ব্লাড অ্যান্ড কোয়াগুলেশন, এখানে দেখেন যে ব্লাডের কী কী এলিমেন্ট আছে, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ট্রান্সফিউশন অফ ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্টস, কোনটা কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়, ঠিক আছে। তারপর রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, স্প্লিন, ডিফেন্স মেকানিজম, সার্কুলেশন, সার্কুলেশন থেকে ভেনাস রিটার্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রেজিস্ট্যান্স, ব্লাড ফ্লো, কন্ট্রোল অফ প্রেশার, এগুলো তো আপনারা শিটে ইনভেরিয়েবলি এগুলোই থাকে, হ্যাঁ। ক্যাপিলারি ফ্লুইড এক্সচেঞ্জ, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে। এবার আসেন হার্ট অ্যাজ এ ফাংশনাল ইউনিট, কী আছে দেখেন, কার্ডিয়াক ফাংশন, এইটা অভাবে কোয়েশ্চেন আসে না, কার্ডিয়াক আউটপুট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেসপিরেটরি মেকানিজম, সরি এখানে এটা ঢুকে গেছে, আচ্ছা, মেকানিজম অফ শক,
মেকানিজম অফ শক, ফিজিওলজিক্যাল কারেকশন অফ শক, ঠিক আছে। কার্ডিওজেনিক শক কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের কার্ডিওজেনিক শক থেকে প্রশ্ন ছিল, হ্যাঁ। এবার দেখেন কার্ডিয়াক ফেলিওর, অ্যারিথমিয়া অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো একটু আপনাকে একটু ধারণা রাখতে হবে। আর বেসিক অফ ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি না পড়লেও চলবে, ইসিজি সম্পর্কে একটা বেসিক ধারণা অবশ্যই প্রতিটা পরীক্ষার জন্য লাগে। এবার আসেন রেসপিরেটরি সিস্টেম, এখানে দেখেন এখানে এটা একটু ঢুকে গেছে, রেসপিরেটরি মেকানিজমটা এখানে হবে, ঠিক আছে। এখানে দেখেন পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি সার্কুলেশন, কন্ট্রোল অফ রেসপিরেশন, লাং ফাংশন টেস্ট অ্যান্ড দেয়ার ইন্টারপ্রিটেশন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর হচ্ছে পালমোনারি, তারপরে লাংসের কতগুলা আছে না ক্যাপাসিটি, তারপরে হচ্ছে কি হয়। আর আমরা এক্সট্রা করে পড়তাম ওই হাই অ্যালটিটিউডে উঠলে কী চেঞ্জেস ছিল, সাথে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কখন লেফটে আর কখন রাইটে আপনার হয়। মানে মেইন কথা হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের যে শীটটা, সেটা আপনাদেরকে ঠুটস্থ থাকতে হবে। এখানে যা আছে তার থেকেও কিছু এক্সট্রা কোয়েশ্চেন তো থাকতে পারে, কারণ আপনাদের ওই রিজার্ভ ভলিউম কতটুকু, তারপর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি ভলিউম, এসব কিন্তু কোয়েশ্চেন ছিল, কতটুকু অ্যামাউন্ট প্লাস কীভাবে হিসাব করা হয় কোয়েশ্চেন কিন্তু ছিল। আচ্ছা, এবার দেখেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটা হচ্ছে সবচেয়ে মজার, এই সিস্টেমের শীটটাও ছোট, ঠিক আছে, এটা পড়তেও মজা লাগে। তো এখানে কী আছে দেখেন, সিক্রেটরি অ্যাবজর্পটিভ ফাংশন অফ জিআইটি, স্প্ল্যাটনিক সার্কুলেশন, এন্ডোক্রাইন ফাংশন অফ জিআইটি, এটা কি বুঝতে পারছেন তো আপনি, যে লোকাল হরমোনগুলো যে আছে জিআইটির, সেগুলোর যে ফাংশন, কোনটা গ্যাস্ট্রিক মোটালিটি বাড়ায়, কোনটা কমায়, তারপরে কোনটা কিভাবে কাজ করে, কোনটা গ্যাস্ট্রিন সিক্রেশন করছে, এই যে এগুলো, এটা তো চার দিয়ে, এইটাই মেইন পড়া কিন্তু জিআইটি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, এর থেকে কোয়েশ্চেন আসবে। আপনারা এগুলো পড়ে অবশ্যই কিন্তু পরে আপনারা সলভ করবেন, রডডি সলভ করবেন। হ্যাপাটোবিলিয়ারি সিস্টেমটা জিআইটির আন্ডারে, জিআইটির সাথেই পড়া হয়। ফাংশন অফ লিভার অ্যান্ড প্যানক্রিয়াস, অ্যাসেসমেন্ট অফ হ্যাপাটিক অ্যান্ড প্যানক্রিয়াটিক ফাংশন, এন্টারহ্যাপাটিক সার্কুলেশন, বিলিয়ারি ডাক্ট সিস্টেম অ্যান্ড জন্ডিস। ফাইন, এগুলো পড়লেন। এবার আসেন, এগুলোই আমরা পড়ি হ্যাপাটোলজি থেকে মেইনলি। দ্য বডি ফ্লুইড অ্যান্ড রেনাল ফিজিওলজি পড়তে আমার একটু বিরক্তি লাগতো, কিন্তু পরে পড়তে অভ্যাস হয়ে গেছে, ভালো লাগতো। অ্যাসিড বেস ব্যালেন্সটা প্রথমে বুঝতাম না, পরে যখন বুঝতে পারলাম তখন অ্যাসিড বেস ব্যালেন্সটা সেই একটা মজা লাগতো পড়াশোনা করতে, ঠিক আছে। রেনাল ফাংশনস, মেকানিজম, রেগুলেশন অফ ইউরিন প্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার রেগুলেশন অফ ইলেকট্রোলাইট অ্যান্ড কন্ট্রোল অফ ভলিউম, ইসিএফ ভলিউম, এগুলো সব কিছু আমাদের মানে মেইনলি আপনি রেনাল শিটটা যদি পড়েন, এগুলো সব ইনশাল্লাহ কভার হয়ে যাবে। কম পড়া যাবে না, পড়তে হবে বেশি। এখানে কম দেওয়া থাকলেও আপনাকে পড়তে হবে একটু এক্সট্রা, যাতে করে আপনি পরীক্ষার হলে ভাস্ট একটা অ্যামাউন্ট কমন পান, ঠিক আছে। এমন তো কোনো কথা নেই যে এখানের বাইরে কোয়েশ্চেন আসতে পারে না, আসতে পারে, ঠিক আছে। যেহেতু নতুন সিলেবাস দেওয়া হয়েছে, আমাদের জুলাই পরীক্ষা হলেই বোঝা যাবে যে দু একটা কোয়েশ্চেন যে আপনার এক্সট্রাও আসে, হ্যাঁ। এবার দেখেন মেটাবলিজম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম থেকে কী আছে। এন্ডোক্রাইন সিস্টেমে কিন্তু এন্ডোক্রাইনের শীটটা আছে, শীটের থেকে আপনাদের থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড ভেরি ইম্পর্টেন্ট, ভিটামিন ডি মেটাবলিজম, ভিটামিন ডি ভেরি ইম্পর্টেন্ট, ফাংশন সহ, ঠিক আছে। আমাদের জন্য থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড কিন্তু সিস্টেমিকে, আমাদের অটোলারিঙ্গোলজি যে সিস্টেমিক একটা যে ফিজিওলজি, সেটাও কিন্তু কভার হয়ে যায়, কারণ আমাদের সিস্টেমের মধ্যে তো থাইরয়েড পড়ে, ঠিক আছে। তো দেখেন কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড মেটাবলিজম অ্যান্ড দেয়ার রেগুলেশন বাই এন্ডোক্রাইন অর্গানস, নিউট্রিশন রিকোয়ারমেন্ট, মানে কি জানেন, আপনাদের মেটাবলিজম শীটটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। তারপরে দেখেন কন্ট্রোল অফ বডি টেম্পারেচার, এইটা একটা আপনারা ভীষণে পাবেন। থাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন সিনথেসিস, ফাংশন অ্যান্ড রেগুলেশন, থাইরয়েড প্যারাথাইরয়েড হরমোন আপনারা শীত তো পড়বেন, সাথে ধিংরা পড়বেন, ধিংরাতে খুব সুন্দরভাবে লেখা আছে সিনথেসিসটা, ঠিক আছে। অ্যান্ড এইবার আসেন নার্ভাস সিস্টেম অ্যান্ড মাসকুলোস্কেলেটাল সিস্টেম। নার্ভাস সিস্টেমের শীটটা পড়লেই হবে। এখানে দেখেন কিছু এক্সট্রা জিনিস আছে, যেমন পেইন অ্যান্ড সেন্সরি সিস্টেম, পেইন, স্পেশাল সেন্স, এগুলো একটু আপনারা ভিশনটা দেখবেন, ঠিক আছে। সেরেব্রাল ফাংশন, ফাংশনাল এরিয়া, সেন্টার, হায়ার সাইকিং ফাংশন, এগুলো আপনাদের ফিজিওলজি কভার হয়ে যাবে শীট থেকে। তারপরে কন্ট্রোল অফ মোটর ফাংশন, অটোনমিক সিস্টেম, মাসকুলার কন্ট্রাকশন, রিফ্লেক্স ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিফ্লেক্স মেকানিজম। এবার আসেন আমাদের স্পেশাল ফিজিওলজি, আপনারা যারা ক্লাস করেছেন আপনারা দেখেছেন ফিজিওলজি অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম আমি দাগিয়ে দিয়েছি, ফিজিওলজি অফ টেস্ট, ফিজিওলজি অফ অলফেকশন, ভিশন, ঠিক আছে। ফিজিওলজি অফ ভিশন থেকে কোয়েশ্চেন ছিল কিন্তু, হ্যাঁ, আপনার ভিশনকে কিন্তু আবার করেন না, পাত্তা কম দিয়েন না, হ্যাঁ। মেকানিজম অফ ডিগ্লুটেশন অ্যান্ড রেসপিরেটরি ফাংশন অফ নোজ, তারপরে কি আছে ফাংশন অফ ল্যারিংস, সব কিছু আপনারা ধিংরা, ভিশন এবং শীটে পেয়ে যাবেন।
এবার আসেন ফার্মাকোলজি। জেনারেল ফার্মাকোলজি হচ্ছে আমাদের একটা শিট আছে সুন্দর, এখানে দেখেন ড্রাগ, শিটে অনেক কিছু থাকলে এখানে শুধুমাত্র ড্রাগ রিসেপ্টর, মেকানিজম অ্যাকশন অফ ড্রাগ, ড্রাগ ইন্টারাকশন অ্যান্ড রেশনাল প্রেসক্রিপশন অফ ড্রাগ, এই 4টা টপিক পড়তে হবে মাস্ট, এবং সাথে আশপাশে আপনারা একটু দেখবেন। হ্যাঁ, আবার আসেন ক্লিনিক্যাল ফার্মাকোলজি, অ্যাকশন, কমপ্লিকেশন, ইন্ডিকেশন, কন্ট্রাক্ট ইন্ডিকেশন অফ অ্যানালজেসিক্স, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিহিস্টামিন, ডিকনজেস্টেন্ট। কেন এই 4টা ইম্পর্টেন্ট? এই 4টাই আমরা ইউজ করি, ঠিক আছে? অ্যানালজেসিক আমাদের কাছে সোর থ্রোট নিয়ে আসে, আমাদের কাছে বিভিন্ন ধরনের পেইন নিয়ে আসে, তাই না? আমাদের ইউজ করতে হয় এনএসআইডস বলেন অথবা নন অপিয়েট যেগুলো, আবার ওপিয়েট যেগুলো, সবগুলো ইউজ করতে হয়। সো সবগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। অ্যানালজেসিক কিন্তু চ্যাপ্টার খুব সুন্দর করে আমাদের ম্যাট্রিক শিটে দেওয়া আছে। অ্যান্টিবায়োটিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইক মেকানিজম অ্যাকশন বলেন, সেটার আবার কোনটাতে কী হয়, কোনটা প্রেগনেন্সিতে দিতে পারবেন না, কোনটা বাচ্চাদের দিতে পারবেন না অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন কত বয়সের পর থেকে দিতে হয়, এই সব কিছু, ঠিক আছে? সিপ্রোফ্লক্সাসিন কিন্তু আমরা ইনভেরিয়েবলি ইউজ করি কানের বিভিন্ন প্যাথোলজিতে, ঠিক আছে? অ্যান্টিহিস্টামিনস কোনটা সিডেটিভ, কোনটা নন সিডেটিভ, কোনটা ফার্স্ট জেনারেশন, কোনটা সেকেন্ড জেনারেশন, কোনটার কী কমপ্লিকেশনস, ঠিক আছে? আর নেজাল ডিকনজেস্টেন্টের চ্যাপ্টারটা আপনারা পাবেন ভিশন ফার্মাকোলজিতে, বুঝতে পারছেন? এইটা আপনারা শিটে পাবেন না। অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি থ্রম্বোটিক অ্যান্ড আদার ড্রাগ ইউজড ফর কোমরবিডিটিস, মেডিকেল প্রবলেম, এগুলো আপনারা শিটে পাবেন এবং এগুলো ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনাদের একটা পেশেন্ট অ্যাসপিরিন খায়, সেই পেশেন্টটার অপারেশনের আগে অ্যাসপিরিন অফ করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আপনারা যদি না জানেন তাহলে তো বিপদ। তো আপনারা যদি অ্যান্টিথ্রম্বোটিক ড্রাগসগুলো জানেন তাহলে আপনারা এটা সম্পর্কে আইডিয়া রাখতে পারবেন। তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি ডায়াবেটিক কোনটা কখন খাবে, কোনটা অমিট হবে অপারেশনের আগে, কোনটা কখন অমিট হবে, এই সব কিছু আপনাদের একটা ভালো আইডিয়া থাকা লাগে। এই জন্যই মেইনলি এই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হয়। ইনসুলিন কোন কোন টাইপসের আছে, স্টেরয়েড অ্যান্ড আদার হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইন পোস্ট সার্জিক্যালে আমরা যেমনই দেই, থাইরক্সিন দেই, ঠিক আছে? এইসব পড়তে হবে। বায়োস্ট্যাটিস্টিক্সের একটা ইয়ে আছে যে কনসেপ্ট অফ মেডিকেল পপুলেশন স্যাম্পলস, এগুলো অ্যাকচুয়ালি সবসময় সেমই থাকে, ঠিক আছে? বায়োস্ট্যাটিস্টিক্সের নতুন কিছু নাই, এটা আমাদের ছোট্ট বইটা পড়লে ইনশাল্লাহ কমন আসবে। এবার আসেন বই কী কী রিকমেন্ডেড। আমি তো অলরেডি বলেছি যে জ্ঞানন আপনাদেরকে পড়তে হবে, সারা গাইটন হারপার্সের কথাও বলেছে, লিপিন কর্ডের কথা বলেছে, গুডম্যান গিলম্যান পড়তে বলেছে ফার্মাকোলজির জন্য, বেসিস অফ থেরাপিউটিক্স, ক্যাটজাং পড়তে বলেছে, রবিন্স তো আমাদের থার্ড পেপারে, তো এগুলো সারা পড়তে বলেছে। আমি একটু আপনাদের জন্য ছোটোখাটো একটা বুক লিস্ট লিখেছি যে ম্যাট্রিক্সের শিটগুলো পড়তে হবে। ফার্স্টলি সেটা হচ্ছে ফিজিওলজির জন্য, ঠিক আছে? ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, 3টার জন্য আপনাকে ম্যাট্রিক্সের শিটগুলো ফার্স্টে সলভ করতে হবে। করার পরে আপনারা অবশ্যই এদের সবগুলো বইয়ের গ্র্যান্ডফাদার হচ্ছে রড্ডি মাস্ট সলভ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে আপনার জ্ঞানন, ভীষণ ফিজিওলজি এবং জ্ঞানন, এই দুটো থেকে ফিজিওলজি পড়বেন। এবং এবিসি বায়োকেমিস্ট্রি একটা খুবই সুন্দর একটা বই, আপনারা এটা মাস্ট পড়বেন, না পড়ে কিন্তু আপনারা পরীক্ষায় যাবেন না, কারণ এটা না পড়ে গেলে আপনারা কিন্তু ফিজিওলজি খারাপ করবেন এবং আলটিমেটলি আপনার কনফিডেন্স লেভেল পাস করার অনেক নিচে নেমে আসবে, ঠিক আছে? কোনোটা ছাড়া কোনোটা হয় না। সো আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো সলভ করার পর ইম্পর্টেন্ট হচ্ছে রড্ডি। আরেকটা বই লিখে নেই, ম্যাট্রিক্স বায়োস্ট্যাটিস্টিক্স বুক, ছোট্ট একটা বই, খুবই সুন্দর একটা বই, আপনাদের পড়তে বেশিক্ষণ লাগবে না, ভেরি ইম্পর্ট্যান্ট। বায়োস্ট্যাটিস্টিক্স আগে 3 পেপারে আসতো, এখন সেকেন্ড পেপারের সাথে ইনক্লুড করেছে। সেকেন্ড পেপারে এমনি ভাস্ট একটা সিলেবাস, তার সাথে এখন বায়োস্ট্যাটিস্টিক্সে অ্যাড হয়েছে, বুঝতে পেরেছেন? ভালো মতো পড়াশোনা করেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।